ATN বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা। সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের পতাকা মিছিল ও বিক্ষোভ। প্রচণ্ড তাপদাহে চাঁপাইনবাবগঞ্জের গাছ থেকে ঝরে পড়ছে আম। সেচ ও বালাইনাশক স্প্রে করেও কাজ হচ্ছে না, মারাত্মক ফলন বিপর্যয়ের আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শুরু হয়েছে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ। রাঙামাটির জুরাছড়ির দুর্গম এলাকার 7টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়েছে। 8 মে ভোট গ্রহণের জন্য ব্যালট পেপার, ব্যালট বাক্স, সংশ্লিষ্ট কর্মকর্তা ও যাবতীয় সরঞ্জামাদি সকালে হেলিপ্যাড হতে দায়িত্বশীলদের হাতে তুলে দেওয়া হয়। ভোটের দুদিন আগে থেকে হেলিকপ্টারের সহায়তায় আজ কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। কর্মকর্তারা জানান, নির্বাচনের দিন ভোটাররা পাহাড় ডিঙিয়ে কোনো রকমে এসব ভোট কেন্দ্রে পৌঁছতে পারলেও ভোটের কাজে নিয়োজিত লোকজনদের যেতে হয় একদিন আগেই। কোনো কোনো কেন্দ্রে যাওয়ার জন্য হেলিপ্যাড থেকে নেমে নির্বাচনের সকল সরঞ্জাম কাঁধে নিয়েই হাঁটতে হয় দীর্ঘ পাহাড়ি পথ। এসব কেন্দ্রের বেশিরভাগই মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে, ফলে ফলাফলও পেতে দেরি হয়। ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীদের পক্ষে বিশাল শোডাউন করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার সন্ধ্যায় শহরের আলীপুরের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ দলের সমর্থিত প্রার্থীরা। বক্তারা 8 মে অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান। ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীর সাথে পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার প্রত্যন্ত এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি। নির্বাচিত হতে পারলে মধুখালীর উন্নয়নের জন্য কাজ করার কথা জানান আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদা বেগম। 8 মে অনুষ্ঠিতব্য নির্বাচনে মধুখালী উপজেলার চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেকারত্ব সমাধান করব, রাস্তাঘাটে উন্নয়ন করব, নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করব এবং সর্বোপরি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর শান্তির মডেল মধ্যে তৈরি করতে চাই। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনেও চলছে জমজমাট প্রচারণা। চেয়ারম্যান পদে ঘোড়া মার্কা নিয়ে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন এক নারী প্রার্থী। দুপুরে উপজেলার থানা মোড় এলাকা থেকে চেয়ারম্যান প্রার্থী পারভিন আক্তার প্রচারণা শুরু করেন। এ সময় তার প্রচারণায় একটি মহল বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন। এই ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এদিকে হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে 2 উপজেলার গোটা নির্বাচনী এলাকা। দিনরাত ভোটারদের কাছে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। পছন্দের প্রতীক নিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবাই। আগামী 8 মে হবিগঞ্জে প্রথম ধাপে 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বানিয়াচং উপজেলায় মোট ভোটার 2,78,908 জন এবং আজমিরিগঞ্জ উপজেলায় মোট ভোটার 96,026 জন। শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদের নতুন নির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামল। দুপুরে তেজগাঁওয়ে তার
নিজ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান পদত্যাগ করে দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। আজ সারা দেশে অর্থাৎ খুলনা ও রাজশাহী সহ দেশের ৮ বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে। এতে দিনে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সকাল থেকে এ পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজশাহী, খুলনা, বরিশাল ছাড়া সব বিভাগে বৃষ্টিপাত হয়েছে। এই সময় সবচেয়ে বেশি ১২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। গতরাতে ঢাকায় ঝড় বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় পড়েছে শিলা। আগামী কয়েকদিন সারা দেশে ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। চলমান যে তাপ প্রবাহ ছিল সে তাপ প্রবাহ কিন্তু আজ থেকে আমরা আশা করছি যেন প্রশমিত হয়ে যাবে, এবং এই প্রশমিত হয়ে যাওয়ার পিছনে কিন্তু বৃষ্টিপাতের একটা ভূমিকা রয়েছে। সেই ভূমিকা অনুযায়ী আমাদের কিন্তু আমাদের পূর্বাভাস অনুযায়ী আগামী ১১-১২ তারিখ পর্যন্ত মোটামুটি একটা আমাদের বৃষ্টিপাতের এখন পর্যন্ত যে আছে প্রেডিকশন, সেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দেশে বিচ্ছিন্নভাবে হলেও, এবং তাপমাত্রা মোটামুটি একটি সহনশীলতার মধ্যে থাকার সম্ভাবনা আছে। ১৫ তারিখের পরে থেকে কিন্তু বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপটি আর ঘনীভূত হয়ে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। চট্টগ্রামে মহানগর সহ জেলার বিভিন্ন এলাকায় বিকেলে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টিতে নগরবাসী স্বস্তি পেলেও বিপাকে পড়েছেন পথচারী ও কর্মজীবী মানুষেরা। ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ে। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সহ বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। এছাড়া নগরীর আগ্রাবাদ, ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট ও চকবাজার এলাকার বিভিন্ন স্থানে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ। এদিকে দীর্ঘ ১ মাসের অধিক সময় প্রচণ্ড তাপদাহের পর অবশেষে বিকেলে বরিশালেও বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। বৃষ্টির সাথে সাথে নগরী ও আশপাশের এলাকায় দমকা হাওয়া বয়ে যায়, ফলে গরম কমে যাওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রচণ্ড তাপদাহে এবার চাঁপাইনবাবগঞ্জে আম চাষে বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র তাপদাহে বোটা শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ছে আম। পরিস্থিতি সামাল দিতে চাষিরা আম গাছে সেচ ও বালাই নাশক স্প্রে দিলেও তাতে ফল হচ্ছে না। এমন অবস্থা চলতে থাকলে এবার জেলায় আমের মারাত্মক ফলন বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম উৎপাদনে এবার এমনিতেই অফিয়ার বা কম ফলনের বছর। তার উপর বিরূপ আবহাওয়া যেন পিছু ছাড়ছে না বাগান মালিকদের। মৌসুমের শুরুতেই অতিরিক্ত শীতের কারণে আমের মুকুল এসেছে দেরিতে। সে সময় বৃষ্টির কারণে নষ্ট হয়েছে অনেক মুকুল। তার উপর তীব্র তাপদাহে ঝরে পড়ছে আম, ফলে আমের ফলন নিয়ে মহা দুশ্চিন্তায় চাষিরা। এবছরে এমনিতে মুকুল কম, তারপরে যে আম গাছে ছিল আপনার তাপদাহের কারণে আমরা এত সেচ দিচ্ছি, তারপর আম ঝরা রোধ করতে পারছি না। আমও নেই, মুকুলও নেই, তারপরেও আমরা আশাদারি করছি যে যেটুকুই আছে সেটুকুই আমরা টিকাতে পারবো কিনা। যদি পানি বৃষ্টি না হয় আকাশের, তাহলে তো এই আম টিকা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে আম গাছে পানি সেচ ও বালাইনাশক স্প্রে করার পরামর্শ দিলেন আঞ্চলিক উদ্যান তথ্য গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা। আমরা যে পরামর্শগুলো দিচ্ছি যে দ্রুত আম বাগানে সেচ দিতে হবে এবং সেচটি খুব ভালোভাবে দিতে হবে, এবং সকালে এবং বিকালে সেচ দিতে হবে, দুপুর বেলাতে সেচ দেওয়া যাবে না। সেচ দেওয়ার পরে গাছের গোড়ায় বিভিন্ন খড়কোটা আবর্জনা দিয়ে যদি ঢেকে রাখা যায়, তাহলে এই রসটি মাটিতে দীর্ঘ সময় থাকবে এবং গাছ বেশি সময় বেশি রস পাবে। তীব্র তাপদাহ অব্যাহত থাকলে এবার কাঙ্ক্ষিত ফলন নাও হতে পারে বলে মনে করছেন কৃষি বিভাগের কর্মকর্তা। যদি এই সময় শিলা বৃষ্টি বা কালবৈশাখী ঝড় না হয়, আমাদের যে নিয়মিত যে বৃষ্টিটা সেটি যদি হয়, তাহলে দেখা যাবে ছড়ার প্রবণতা বন্ধ হয়ে যাবে, এবং আমরা আশা করছি যে উৎপাদন যে খুব কম হবে তা না, হয়তো তার কাছাকাছি যাবে। জেলা কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭,৬০৪ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এবার জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৫০,০০০ মেট্রিক টন আম, আর গত মৌসুমে উৎপাদন হয়েছিল ৪,৪৩,৬২৫ মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
জনগণের দাবি প্রেক্ষিতে অবশেষে যশোরে গাছ কাটার সিদ্ধান্ত বাতিল করল বন বিভাগ। এর আগে যশোর সদর ও বাঘারপাড়া উপজেলার বিভিন্ন সড়কের দুই পাশের বর্ষিয়ান মোট 2044টি গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। বিষয়টি জানাজানি হলে গাছ বিক্রি ও কাটা বন্ধের দাবি জানায় পরিবেশবাদী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। জনগণের দাবি ও বর্তমান আবহাওয়া বিবেচনা করে টেন্ডারের মাধ্যমে এসব গাছ কাটার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম। নড়াইলে বোরোর ফলন নিয়ে এবার অনেকটা আশাবাদী চাষিরা। গত বছরের লোকসান পুষিয়ে নিতে তীব্র গরমকে উপেক্ষা করে মাঠে মাঠে ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষকরা জানান, পোকামাকড়ের আক্রমণ কম থাকলেও এবার উৎপাদন খরচ একটু বেশি হয়েছে। ফলে সকল লোকসান কাটিয়ে উঠতে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি তাদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, নড়াইলে এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল 50,170 হেক্টর। ইতিমধ্যে 50 ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। বাকি ধানও নির্বিঘ্নে কাটতে পারবেন বলে আশাবাদী কৃষকরা। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটি। রংপুর প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাকাব গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজিদুর রহমান ঝন্টু, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল এবং ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশন বিভাগীয় ও জেলা সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন মানববন্ধনে বক্তব্য রাখেন। এতে বক্তারা বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক উত্তরাঞ্চলের মানুষের কল্যাণে বিশেষায়িত ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত। তাই এটি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে একীভূত হলে এর মূল উদ্দেশ্য বিঘ্নিত হবে। বিভিন্ন দাবিতে ঝিনাইদহে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। চাকরি বিধি, বৈষম্য দূরীকরণ, সাময়িক বহিষ্কৃত কর্মকর্তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও চাকুরি নিয়মিতকরণ সহ কয়েক দফা দাবি বাস্তবায়নে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। এদিকে কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ অফিসে সেবা নিতে আসা গ্রাহকরা। গত দুদিন ধরে অফিসে এসে ফিরে যেতে হচ্ছে তাদের। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এচিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/HN Bangla News। ধন্যবাদ।